ব্যাপারটা মানে ব্যাপারটা একবার গভীরভাবে ভাবলে রীতিমতো অবাক হতে হয়। একদম। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে বা ডিপ ডাইভে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি যিনি কিনা আফ্রিকার গহীন জঙ্গলে রানিং ওয়াটার বা বিদ্যুতের মতো কোনো ন্যূনতম আধুনিক সুবিধা ছাড়াই বছরের পর বছর কাটিয়েছেন। রাইট, এবং শুধু কাটার নেই, নিজের হাতে ফসল ফলিয়েছেন। হ্যাঁ, নিজের হাতে ফসল ফলিয়েছেন, সাধারণ একটা স্কুলে শিক্ষকতা করেছেন, আর সেই মানুষটি আজকের দিনে ২০০টিরও বেশি দেশে ছড়িয়ে থাকা বিশাল এক আন্তর্জাতিক সম্প্রদায়ের সফল গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর। সত্যি, এটা একটা অবিশ্বাস্য রূপান্তর। আজকের এই আয়োজনে আমরা আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মাসরুর আহমদের অনন্য নেতৃত্ব নিয়ে আলোচনা করব, বিশেষ করে বৈশ্বিক শান্তি এবং এই বিশাল একটা কমিউনিটি পরিচালনার পেছনের মূল দর্শনটা আসলে কি সেটা একেবারে খুঁটিয়ে দেখার চেষ্টা করব আমরা। আর দেখুন, সাধারণত আমরা যখন গ্লোবাল লিডারশিপ বা বিশ্ব নেতৃত্বের কথা ভাবি, আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? হয়তো খুব অভিজাত কোনো ব্যাকগ্রাউন্ড বা নামিদামি কোনো পলিটিক্যাল ক্যারিয়ার। হ্যাঁ, অথবা কর্পোরেট কোনো বোর্ডরুম। কিন্তু এখানেই ঠিক এই জায়গাতেই তার নেতৃত্বের ধরনটা আমাদের চেনা ছককে পুরোপুরি ভেঙে দেয়। কারণ তার এই বর্তমান বৈশ্বিক নেতৃত্বের যে ফাউন্ডেশন বা ভিত্তি, সেটা কোনো এসি রুমে বসে তৈরি হয়নি। রাইট, এটা তৈরি হয়েছে একেবারে তৃণমূল পর্যায়ে। একদম তাই, মাঠের রূঢ় বাস্তবতায়। আমরা যদি তার জীবনের শুরুর সময়টার দিকে তাকাই, তাহলে দেখব 1976-এ তিনি পাকিস্তানের ফয়সালাবাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বা এগ্রিকালচারাল ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। যেটা কিনা একজন আধ্যাত্মিক নেতার শিক্ষাগত যোগ্যতা হিসাবে বেশ ব্যতিক্রমী। আমরা সচরাচর এমনটা দেখি না। একদমই দেখি না। আর এই ব্যতিক্রমী ব্যাপারটা আরও স্পষ্ট হয় যখন আমরা দেখি 1977-এ তিনি নুসরাত জাহান স্কিমের অধীনে ঘানায় চলে যান। হ্যাঁ, ঘানার সালাগা এবং এসারকাইর নামের প্রত্যন্ত দুটি জায়গায় আহমদিয়া সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেখানে তার এই পেডাগজিক্যাল বা শিক্ষাগত নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি ঘানার দেপালিতে আহমদিয়া এগ্রিকালচারাল ফার্মের ম্যানেজার হিসেবেও কাজ করেন। আর সেখানেই ওই ফার্মেই ঘটে একটা যুগান্তকারী ঘটনা। রাইট, ঘানার ওই উষ্ণমণ্ডলীয় আবহাওয়ায় বিজ্ঞানীরাও মনে করত যে সেখানে গম চাষ করা একেবারেই অসম্ভব। কিন্তু তিনি সেখানে প্রথমবারের মতো সফলভাবে গম উৎপাদন করে দেখান। ভাবা যায়। এবং শুধু গম উৎপাদনই নয়, এই গমের ফলন শুধু একটা এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট বা পরীক্ষাই ছিল না। তাহলে আর কি ছিল? এটি পরবর্তীতে ঘানার জাতীয় খাদ্য নিরাপত্তার ফুড সিকিউরিটির একটা প্র্যাকটিক্যাল মডেলে পরিণত হয়। ও আচ্ছা, পুরো দেশের জন্য একটা মডেল। হ্যাঁ, এই যে অভিজ্ঞতাটা, একটু ভাবুন, এমন একটা পরিবেশে তিনি কাজ করছেন যেখানে দিনের পর দিন আধুনিক জীবনের কোনো সুবিধাই নেই। রানিং ওয়াটার নেই, বিদ্যুৎও নেই। ঠিক। কৃষি অর্থনীতির ছাত্র হিসেবে তিনি শুধু তাত্ত্বিক জ্ঞান নিয়ে বসে থাকেননি, তিনি নিজের হাতে ঘাম ঝরিয়েছেন, মাটির সাথে, প্রান্তিক মানুষের সাথে কাজ করেছেন। কিন্তু আমার মূল প্রশ্নটা হচ্ছে এখানেই, এই যে ঘানার মতো একটা দেশের সাধারণ স্কুলে শিক্ষকতা করা আর নিজের হাতে খামার পরিচালনা করা, এই তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা একজন গ্লোবাল লিডারের সাইকোলজিতে ঠিক কিভাবে প্রভাব ফেলে? খুব ভালো একটা পয়েন্ট। আমি বলতে চাইছি, আজকে যখন তিনি ২০০টির বেশি দেশে বিস্তৃত একটা কমিউনিটি পরিচালনা করছেন, তখন ওই পেডাগজিক্যাল অভিজ্ঞতা আর কৃষিকাজের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কাজ করছে, এর মধ্যে লজিক্যাল কানেকশনটা কি? এই জায়গাটাতে সবচেয়ে বড় কৌশলটা লুকিয়ে আছে। দেখুন, তাত্ত্বিক জ্ঞানের চেয়ে এই যে প্রায়োগিক জ্ঞান, এটা অনেক সময় মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয়। আফ্রিকায় দীর্ঘ ৮ বছর কাটানোর ফলে তিনি খুব কাছ থেকে চরম দারিদ্র্য, সম্পদের অভাব আর প্রান্তিক মানুষের দৈনন্দিন সংগ্রাম দেখেছেন, যেটা বই পড়ে আসলে বোঝা সম্ভব না। তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা দরকার। রাইট, পেটে ক্ষুধা থাকলে তো আর আধ্যাত্মিকতা আসে না। ঠিক বলেছেন। তার সেই কৃষি অর্থনীতির ব্যাকগ্রাউন্ড তাকে শিখিয়েছে কিভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হয়, আর স্কুলের প্রিন্সিপাল হিসেবে তার যে পেডাগজিক্যাল অভিজ্ঞতা, সেটা তাকে শিখিয়েছে কিভাবে একটা প্রজন্মকে গড়ে তুলতে হয়। শিক্ষা এবং পুষ্টি
দুটোই। হ্যাঁ, এই দুটো জিনিস মিলে আধুনিক শিক্ষা এবং সনাতন ইসলামী মূল্যবোধের মধ্যে একটা দারুণ সেতুবন্ধন তৈরি করেছে তার নেতৃত্বে। তার মানে ঘানার ওই কৃষিক্ষেত্র আর স্কুলের অভিজ্ঞতাই আসলে তাকে বুঝিয়েছে যে মানুষের টেকসই উন্নয়ন কতটা জরুরি। একদম তাই। এই ব্যাপারটা ধরে যদি আমরা একটু সামনের দিকে এগোই, তাহলে দেখব এই তৃণমূল অভিজ্ঞতাই পরবর্তীতে আন্তর্জাতিক স্তরে বিশাল মানবিক ও উন্নয়নমূলক প্রজেক্টে রূপ নিয়েছে। IAAH মানে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আহমদিয়া আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের মাধ্যমে বিশাল পরিসরে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। ওয়াটার ফর লাইফ প্রজেক্টের কথাই যদি ধরি, আফ্রিকা ও এশিয়ার শুষ্ক অঞ্চলগুলোতে সোলার পাওয়ার্ড পাম্প এবং কুয়া স্থাপন করা হচ্ছে এর মাধ্যমে। আর শুধু কুয়া স্থাপনই নয়, মডেল ভিলেজ প্রজেক্টের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ, স্যানিটেশন, পাকা রাস্তা এবং কমিউনিটি সেন্টারও নির্মাণ করা হচ্ছে। বাপরে, এত কিছু! হ্যাঁ, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই পুরো টেকসই উন্নয়নের কাজগুলো করা হচ্ছে রাষ্ট্রীয় কোনো ফান্ডিং বা সরকারি সাহায্য ছাড়াই। তাই নাকি? হ্যাঁ, এখানে কমিউনিটির নিজস্ব ডোনেশন এবং ভলেন্টিয়ার এক্সপার্টদের স্কিল ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখানে আমার একটা বড় খটকা লাগছে। কিরকম? আমি মানতে পারছি না যে একজন আধ্যাত্মিক নেতা ইঞ্জিনিয়ারদের ব্লুপ্রিন্ট চেক করছেন, বা পানীয় পাম্পের টেকনিক্যাল স্পেসিফিকেশন থেকে শুরু করে স্কুল বা হাসপাতালের আর্কিটেকচারাল ডিজাইনের এত পুঙ্খানুপুঙ্খ তদারকি করছেন। বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। এটা কি একটু মাইক্রো ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে না? মানে একজন ধর্মীয় নেতার তো এই প্রজেক্ট ম্যানেজমেন্টের এত ডিটেলসে যাওয়ার কথা না, তাই না? দেখুন, ওপর থেকে দেখলে এটাকে মাইক্রো ম্যানেজমেন্ট মনে হতেই পারে, কিন্তু আসলে তা নয়। তাহলে ব্যাপারটা কি? এখানেই তার সেই এগ্রিকালচারাল ইকোনমিক্স বা কৃষি অর্থনীতির প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কাজে আসে। আচ্ছা। কৃষি অর্থনীতি আসলে কি শেখায়? এটা শেখায় রিসোর্স অ্যালোকেশন, অর্থাৎ কোথায় কতটুকু সম্পদ দিলে সবচেয়ে ভালো ফলাফল আসবে বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন হবে। ও রাইট, ROI। সেটা তো ইঞ্জিনিয়ারদেরই কাজ। হ্যাঁ, তিনি মূলত প্রশ্ন করেন লজিস্টিক্স আর প্র্যাকটিক্যালিটি নিয়ে। যেমন ধরুন, এই প্রত্যন্ত গ্রামে যে সোলার প্যাম্প বসানো হচ্ছে, সেটা যদি নষ্ট হয়ে যায়, স্থানীয়রা কি নিজেরাই তা মেরামত করতে পারবে? দারুণ প্রশ্ন। অথবা উপাদানের খরচ কি ওই এলাকার সাধারণ অর্থনীতির সাথে মানানসই? এই যে মাটির কাছাকাছি থেকে বাস্তব পরিস্থিতি যাচাই করা, এটা তিনি ঘানার সেই ফর্ম থেকে শিখেছেন, বুঝতে পেরেছি। যার ফলে অনুদান হিসেবে পাওয়া প্রতিটি পয়সার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত হয়। একদম। আচ্ছা, এবার ব্যাপারটা পরিষ্কার হলো আমার কাছে। তিনি মূলত টেকনিক্যাল এক্সপার্টদের কাজে বাধা দিচ্ছেন না, বরং ওই প্রজেক্টগুলো যাতে দীর্ঘমেয়াদে টিকে থাকে সেই প্র্যাকটিক্যাল গাইডলাইনটা দিচ্ছেন। ঠিক তাই। কিন্তু একটা ব্যাপার দেখুন, এই গ্রামগুলোতে পানির পাম্প বসানো বা স্যানিটেশনের ব্যবস্থা করা তো আসলে সমস্যার একটা সাময়িক সমাধান বা সিম্পটম ট্রিটমেন্ট, তাই না? আংশিক সমাধান বলা যায়। মূল রোগটা তো হচ্ছে বৈশ্বিক বৈষম্য। তো তৃণমূল পর্যায়ে যিনি এই বৈষম্য নিজের চোখে দেখেছেন, তিনি যখন আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ান, তখন তিনি কিভাবে এই গ্লোবাল ইনইকুয়ালিটি বা বৈশ্বিক সমান অধিকারের ইস্যুটাকে অ্যাড্রেস করেন? খুব সুন্দর একটা ট্রানজিশন টেনেছেন আপনি। সত্যি, গ্রামগুলোতে উন্নয়ন করাটা হলো মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো, কিন্তু বৃহত্তর পরিসরে বিশ্বশান্তির জন্য তার মূল দর্শনটাই হল পরম ন্যায় বিচার বা অ্যাবসলিউট জাস্টিস এবং পুরোপুরি নিরপেক্ষতা। অ্যাবসলিউট জাস্টিস। হ্যাঁ, 2012 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে এবং ইউরোপীয় পার্লামেন্টে তার ঐতিহাসিক ভাষণগুলোর দিকে তাকালে আমরা এর বাস্তব প্রয়োগ দেখতে পাই। রাইট, সেই ভাষণগুলোর কথা মনে আছে। সেখানে তিনি আন্তর্জাতিক ভূরাজনীতিতে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতির অত্যন্ত কঠোর সমালোচনা করেছেন। একদম। উদাহরণস্বরূপ, লিবিয়া ও সিরিয়ায় আন্তর্জাতিক হস্তক্ষেপের সাথে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানে অবহেলার যে তুলনামূলক চিত্র তিনি তুলে ধরেছেন, তা খুবই স্পষ্ট। হ্যাঁ, এবং তিনি লিগ অফ নেশনস আর জাতিসংঘের কাঠামোগত বৈষম্যের উদাহরণও তুলে ধরেন। জাতিসংঘের ভেটো পাওয়ারের ব্যাপারটা ঠিক, তিনি স্মরণ করিয়ে দেন যে এই ভেটো পাওয়ারের মতো নিয়মের কারণে শক্তিশালী ও দুর্বল রাষ্ট্রের যদি সমান অধিকার না থাকে, তাহলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা একেবারেই অসম্ভব। এখানে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে একটা কথা একটু পরিষ্কার করে বলে রাখা ভালো। আমরা কিন্তু আজকের এই আলোচনায়
কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না। অবশ্যই না। আমরা কেবল নিরপেক্ষভাবে বিশ্লেষণ করছি কিভাবে তিনি কোরআনিক সাম্যের ধারণাকে আধুনিক বৈশ্বিক সংকটের সমাধান হিসেবে বিশ্বের বড় বড় প্ল্যাটফর্মে উপস্থাপন করেছেন। সোর্সে যা বলা আছে আমরা সেটাই তুলে ধরছি। একদম ঠিক বলেছেন। তবে প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে আমি একটা পুশব্যাক দিতে চাই আপনাকে। বলুন। আধুনিক কূটনীতি বা গ্লোবাল ডিপ্লোমেসি তো চলে মূলত রাষ্ট্রীয় স্বার্থ বা সেলফ ইন্টারেস্টের উপর ভিত্তি করে, তাই না? সেটাই তো বাস্তব। তো সেখানে এই পরম ন্যায়বিচার বা পুরোপুরি নিরপেক্ষতার যে ধারণা, এটা কি আদৌ বাস্তবায়নযোগ্য? মানে এটা কি একটু বেশি আদর্শবাদী শোনায় না? আপনার এই প্রশ্নটাই আসলে প্রমাণ করে যে তার অবস্থানটা কেন এত ইউনিক। দেখুন, আধুনিক কূটনীতিতে সবাই যখন কোনো না কোনো ব্লকের সাথে যুক্ত বা রাষ্ট্রীয় স্বার্থের ওপর নির্ভরশীল, তখন তার মতো একজন নেতার শক্তিটাই হল তার অ্যাবসোলিউট নিউট্রালিটি বা চূড়ান্ত নিরপেক্ষতা। চূড়ান্ত নিরপেক্ষতা। হ্যাঁ। তিনি কোনো দেশের সরকারের কাছ থেকে কোনো ফান্ডিং নেন না, তার কোনো লুকানো ভূ রাজনৈতিক এজেন্ডাও নেই। আর ঠিক এই কারণে যখন তিনি সুপার পাওয়ারদের চোখে চোখ রেখে তাদের দ্বিমুখী নীতি সমালোচনা করেন, তখন সেটা কোনো পলিটিক্যাল লবিং মনে হয় না। মানে কারো কাছে তার কোনো দায়বদ্ধতা নেই। ঠিক। এটা সরাসরি একটা মরাল হাই গ্রাউন্ড বা নৈতিক অবস্থান থেকে আসে। এই স্ট্র্যাটেজিক ভ্যালুটা এতটাই বেশি যে ক্যাপিটাল হিলে তার ভাষণের পর ইউএস কংগ্রেসে একটি বিশেষ রেজলিউশন পাশ হয়। তাই নাকি? হ্যাঁ, যেখানে তার অহিংস নীতি এবং শান্তির বার্তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ রাষ্ট্রীয় স্বার্থের বাইরে গিয়েও যখন কেউ সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে পরম ন্যায়বিচারের কথা বলেন, তখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক মঞ্চ সেটাকে সম্মান জানাতে বাধ্য হয়। ব্যাপারটা সত্যিই দারুণ, কারণ তার হারানোর কিছু নেই বা কোনো পলিটিক্যাল ফেভার পাওয়ারও দরকার নেই। তাই তিনি একেবারে অকপটে সত্যিটা বলতে পারেন। একদম তাই। তো পলিটিক্স আর গ্লোবাল কূটনৈতির এই জটিল রূপরেখা থেকে যদি আমরা ভবিষ্যতের নেতৃত্বের দিকে একটু তাকাই, অর্থাৎ আমাদের যুব সমাজ, যুব সমাজ, ডিজিটাল যুগে আধুনিক প্রযুক্তির সাথে যুব সমাজকে কিভাবে নৈতিকভাবে যুক্ত করা যায় সে বিষয়ে তার যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো আমাকে বেশ অবাক করেছে সত্যি বলতে। অবাক করার মতোই। কারণ বর্তমান বিশ্বে একটা বিশাল আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখা চারটিখানি কথা নয়। একদম। তিনি অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি MTA ইন্টারন্যাশনাল বা মুসলিম টেলিভিশন আহমদিয়া ইন্টারন্যাশনাল নামক গ্লোবাল মিডিয়া নেটওয়ার্কের ব্যবহার করছেন। তবে তিনি এই গ্লোবাল মিডিয়াকে শুধু ধর্মীয় প্রচার বা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তরুণদের মানব সেবায় উৎসাহিত করতে এবং প্রযুক্তিকে কিভাবে কমিউনিটি সার্ভিসে কাজে লাগানো যায় তার জন্য তিনি এটিকে একটি অত্যন্ত শক্তিশালী টুল হিসেবে ব্যবহার করছেন। এই প্রযুক্তির ব্যবহারের প্রসঙ্গে ২০২৫ সালের একটি ঘটনা উল্লেখ করাটা বোধহয় খুব জরুরি। হ্যাঁ, জার্মানিতে লাজনা ইমাইলাহর সেই ঘটনাটা। ঠিক। জার্মানিতে লাজনা ইমাইল্লা অর্থাৎ নারীদের যে সংগঠন, তাদের নেতাদের সাথে এক আলোচনায় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর সুবিধা এবং এর সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির নির্দেশ দেন। রাইট। শুধু তাই নয়, AI এবং আধুনিক প্রযুক্তির নৈতিক ব্যবহারের জন্য টেকনিক্যাল বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে ক্লাস নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। আমি যদি এখানে একটা উপমা টানি, ধরুন AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো আসলে একটা অত্যন্ত শক্তিশালী সুপার কারের মতো, তাই না? দারুণ উপমা, হ্যাঁ, বলতেই পারেন। এই সুপার কার আপনাকে খুব দ্রুত গন্তব্যে নিয়ে যেতে পারে, কিন্তু নিয়ন্ত্রণ হারালে ভয়ঙ্কর দুর্ঘটনাও ঘটাতে পারে। তিনি মূলত এই সুপার কারের স্টিয়ারিং হুইলে নৈতিকতার একটা সিট বেল্ট পরিয়ে দেওয়ার কথা বলছেন। খুব সুন্দর বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সনাতন ইসলামী শিক্ষায় আধুনিক বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলোকে এত সহজে কিভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে? সাধারণত তো আমরা ধর্ম আর প্রযুক্তিকে একটু সাংঘর্ষিক অবস্থানেই দেখি। এই সমন্বয়টাই তো তার নেতৃত্বের অন্যতম সৌন্দর্য। তিনি বিজ্ঞান আর ধর্মকে কখনো একে অপরের প্রতিপক্ষ মনে করেন না। তার সেই প্যারাগজিক্যাল বা শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড এখানে আবার সামনে আসে। ঘানার সেই স্কুলের অভিজ্ঞতা। একদম। তিনি বিশ্বাস করেন মহাবিশ্ব এবং স্রষ্টার সৃষ্টিকে গভীরভাবে জানার অন্যতম মাধ্যমই হল বিজ্ঞান। তিনি তরুণদের কেবল সফল পেশাদার বা IT এক্সপার্ট হতে বলেন না। তিনি শেখান যে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো টুলসগুলো তৈরি হয়েছে মানব জাতির উপকারের জন্য। এগুলো একে অপরের বিরুদ্ধে বৈষম্য বা অপপ্রচার চালানোর জন্য নয়। তিনি তরুণদের প্রশিক্ষণ দেন কিভাবে এই আধুনিক প্রযুক্তিগুলোকে ব্যবহার করে বিশ্বের বিশ্বস্ত স্বেচ্ছাসেবক হওয়া যায়। অর্থাৎ টেকনোলজির সাথে যখন রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ যুক্ত হয়, তখনই সেটা একটা পজিটিভ ফোর্স হিসেবে কাজ করে। দারুণ একটা মেকানিজম।
আচ্ছা, এতক্ষণ আমরা গ্লোবাল ক্রাইসিস, ক্যাপিটাল হিল, কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলোর মতো অত্যন্ত বড় বড় এবং ম্যাক্রো লেভেলের ইস্যু নিয়ে কথা বললাম। হুম। কিন্তু এরপর হঠাৎ করে সোর্সে এমন একটা বিষয় সামনে আসছে যেটা একেবারেই ব্যক্তিগত আর মাইক্রো লেভেলের। ঘরের ব্যাপারটা। হ্যাঁ, সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক পরিবার বা ঘর কিভাবে বিশ্বশান্তির সূতিকাগার হতে পারে সেদিকেও তিনি জোর দিয়েছেন। তিনি বাড়ি বা ঘরকে ল্যাবরেটরি অফ পাইটি বা পবিত্রতার গবেষণাগার হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, এই ল্যাবরেটরি বা গবেষণাগার শব্দটা এখানে খুবই তাৎপর্যপূর্ণ। ল্যাবরেটরিতে যেমন কোনো কিছু বড় স্কেলে প্রোডাকশনে যাওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করা হয়, টেস্ট করা হয়, রাইট? ঠিক তেমনি একটা পরিবার হলো সেই জায়গা যেখানে মানুষের নীতিনৈতিকতার প্রথম পরীক্ষাটা হয়। এই জায়গায় একটা খুব নির্দিষ্ট উদাহরণ দেয়া হয়েছে আমাদের সোর্সে। ফজরের নামাজের বিষয়টা, তাই তো? একদম। স্বামী স্ত্রী কিভাবে প্রতিদিনের ইবাদত এবং আধ্যাত্মিক উন্নতিতে একে অপরকে সাহায্য করতে পারে, যেমন প্রতিদিন ফজরের নামাজের জন্য একে অপরকে জাগিয়ে তোলা। হুম। কিন্তু আমি একটু সিরিয়াসলি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, একদিকে ইউরোপীয় পার্লামেন্টে দাঁড়িয়ে সুপার পাওয়ারদের বৈশ্বিক কূটনীতির ভুলগুলো ধরিয়ে দেওয়া, আর অন্যদিকে স্বামী স্ত্রী একে অপরকে ফজরের জন্য ডাকছে কিনা সেটার খোঁজ রাখা। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এগুলোর কোনো মিল নেই। হ্যাঁ, এই দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর বিষয়ের মধ্যে লজিক্যাল কানেকশনটা আসলে কোথায়? কানেকশনটা পুরোপুরি সাইকোলজিক্যাল এবং খুবই গভীর। দেখুন, বৈশ্বিক শান্তি তো আর কোনো কাগজে সই করা চুক্তির মাধ্যমে রাতারাতি আসে না, তাই না? না, তা তো আসেই না। এটা আসে মানুষের ভেতরের ইগো বা অহংকার কমানোর মাধ্যমে। তিনি বোঝাতে চেয়েছেন, একজন মানুষ যদি তার নিজের ঘরে নিজের পরিবারের সাথে ন্যায় বিচার ও সমতার চর্চা না করে, তবে সে কিভাবে সমাজের বা রাষ্ট্রের জন্য ন্যায় বিচার আনবে? পয়েন্ট আছে। ভোর ৫টায় যখন আপনার ঘুম ভাঙছে, আপনি হয়তো প্রচণ্ড ক্লান্ত, তখন নিজের স্ত্রীর বা স্বামীর সাথে ধৈর্য ধরে ভালো ব্যবহার করাটা হলো আপনার ইগো দমনের প্রথম পরীক্ষা। এই মাইক্রো লেভেল বা পারিবারিক প্র্যাকটিস ছাড়া ম্যাক্রো লেভেলের বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করাটা একেবারেই অসম্ভব। ও আচ্ছা। ঘরের এই পবিত্রতার গবেষণাগারই মূলত আগামী দিনের সহনশীল, পরমতসহিষ্ণু এবং ন্যায়পরায়ণ নাগরিক তৈরি হয়। আপনি যদি নিজের ঘরে পরম ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে গ্লোবাল স্টেজে পরম ন্যায়বিচার চাওয়াটা নিছকই একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ওয়াও, এটা সত্যি একটা আহা মোমেন্ট আমার জন্য। তার মানে শান্তি ওপর থেকে নিচে চাপিয়ে দেওয়ার মতো কোনো বিষয় নয়। একদম না। শান্তি ঘরে তৈরি হয়, ঘরের প্র্যাকটিস থেকে সমাজে যায় এবং সেখান থেকে ধাপে ধাপে বিশ্বমঞ্চে পৌঁছায়। ঠিক তাই। আমরা আজ আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময়টা খুব দ্রুত কেটে গেল। সত্যিই তাই। আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে ঘানার একটি প্রত্যন্ত কৃষি খামারের অভিজ্ঞতা, বৈশ্বিক কূটনীতির বিশাল মঞ্চ, কৃত্রিম বুদ্ধিমত্তার সচেতনতা এবং পারিবারিক আধ্যাত্মিকতা সবকিছু একজন নেতার ভেষণে দারুণভাবে এক সুতোয় গাঁথা হয়েছে। একদম। কৃষি অর্থনীতিবিদের বাস্তব জ্ঞান এবং একজন আধ্যাত্মিক নেতার প্রজ্ঞা মিলে কিভাবে একটি বিশাল আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশ্ব শান্তির একটা বাস্তব মডেলে পরিণত করতে পারে, আজকের আলোচনা তারই একটা খুব পরিষ্কার চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। হ্যাঁ, আপনার সাথে আমি পুরোপুরি একমত। তবে আজকের পর্ব থেকে বিদায় নেওয়ার আগে যারা শুনছেন তাদের জন্য একটা বিষয় রেখে যেতে চাই, যা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা প্রয়োজন বলে আমি মনে করি। বলুন। ২০১০ সালে পাকিস্তানের লাহোরে আহমদিয়া মসজিদে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা আমরা অনেকেই জানি। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। সেখানে ৮৬ জন নিরীহ মানুষ শহীদ হয়েছিলেন। চরম এই নিপীড়ন, অবিচার আর আপনজন হারানোর বেদনার মুখেও তিনি তার অনুসারীদের কোনোরকম সহিংস প্রতিশোধের পথে না গিয়ে কেবল প্রার্থনা এবং মানবিক সেবায় মনোনিবেশ করার কড়া নির্দেশ দিয়েছিলেন। রাইট, কোনো রকম ভায়োলেন্স নয়। ব্যাপারটা একবার ভেবে দেখলে গায়ে কাটা দেয়। চরম অবিচার আর আক্রোশের মুখে দাঁড়িয়ে সম্পূর্ণ অহিংস থেকে কিভাবে একটা সম্প্রদায় বিশ্বজুড়ে নিজেদের মানবিক সেবায় অবিচল রাখতে পারে। এটা সত্যিই অভাবনীয়। আধুনিক বিশ্বে যেখানে প্রতিটি আঘাতের বদলা নেওয়াটাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই অবিচল অহিংসা বা রেজিলিয়েন্স কি প্রতিবাদের সম্পূর্ণ নতুন একটা ভাষা নয়? ঘানার সেই উত্তপ্ত পরিবেশে যিনি একদিন পরম মমতায় গমের বীজ বুনেছিলেন, তিনিই যেন আজ বিশ্বজুড়ে চরম বিদ্বেষের মাঝেও
অবিরাম শান্তির বীজ বুনে চলেছেন। অসাধারণ একটা চিন্তার বিষয়। এই গভীর চিন্তার খোরাকটি আপনাদের জন্য রেখেই আজকের মতো আমাদের এই বিশেষ ডিপ ডাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই, আর চারপাশের পৃথিবীতে শান্তির বীজ বুনতে ভুলবেন না। কথা হবে পরের আয়োজনে।